হ্যাঁ, শুনতে পাচ্ছেন কথা? তো আমরা আজকে কিছু গ্রামাটিক্যাল ইউজ নিয়ে কথা বলবো এবং সেই গ্রামারগুলো অবশ্যই আপনাদের রাইটিং এবং স্পিকিং ২ ক্ষেত্রেই কাজে লাগবে। তো শুরু করি। ১ম এ ফার্স্ট কন্ডিশনাল। কন্ডিশনাল তো আমরা জানি যে কোনো একটা শর্তমূলক বাক্য, যেমন যদি তুমি ভালো করে পড়াশোনা করো তাহলে তুমি রেজাল্ট ভালো করবে। ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল সাকসিড ইন ইউর এক্সাম। তাহলে সেটাকে এই কন্ডিশনাল টাইপের সেন্টেন্সগুলোকে আমরা কি করতে পারি? ৩টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হলো ফার্স্ট কন্ডিশনাল, একটা হলো সেকেন্ড কন্ডিশনাল, আরেকটা হলো থার্ড কন্ডিশনাল। এখন ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচারটা একটু দেখেন। স্ট্রাকচারটা হলো ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল টেন্সে একটা কথা হবে, তারপর কমা দিয়ে উইল প্লাস বেস ভার্ব। এখন এই স্ট্রাকচারটার ওপরেই দেখেন একটা সেন্টেন্স এক্সাম্পল দিয়ে রাখছি। ইফ প্লাস ইউ ডোন্ট প্র্যাকটিস গিটার। এখন ইউ ডোন্ট প্র্যাকটিস গিটার, এটা অবশ্যই প্রেজেন্টে একটা কথা বলতেছে যে তুমি যদি গিটার প্র্যাকটিস না করো তাহলে কমা, এটা হলো ইফ যুক্ত যে ক্লজ সেটা শেষ হলো। শর্তের মধ্যে তো আমরা এটাকে বাংলায় যখন বললাম যদি তুমি ভালো পড়াশোনা করো তাহলে তোমার রেজাল্ট ভালো হবে, ২টা বাক্যকে আমি যুক্ত করি শর্তের মাধ্যমে। তো একটা ইফ যুক্ত যে ক্লজ সেইটার পর আরেকটা ক্লজ বা সেন্টেন্সের আরেকটা অংশ, সেটা কি? দেন ইউ ওন্ট ইমপ্রুভ। মানে তুমি যদি রেগুলার গিটার প্র্যাকটিস না করো তাহলে তুমি ইমপ্রুভ করতে পারবা না। তাহলে এই যে ফার্স্ট কন্ডিশনালের মনে রাখার একটা সহজ উপায় হলো ইফের সাথে প্রেজেন্ট টেন্সে একটা বাক্যের অংশ হবে, তারপর উইল যুক্ত আরেকটা অংশ বসবে। এখন উইল এখানে ওন্ট, ওন্ট মানে কি? উইল নট এর শর্ট ফর্ম ওন্ট। তো এই টাইপের এখন ফার্স্ট কন্ডিশনের আরো কয়েকটা এক্সাম্পল এরকম হতে পারে। ইফ ইউ ডু নট এক্সারসাইজ রেগুলারলি, প্রেজেন্ট সিম্পলে হলো। দেন ইউ ক্যান নট উইন দ্য কম্পিটিশন, অথবা ইউ ওন্ট বা উইল নট উইন দ্য কম্পিটিশন। তো একটা অংশ প্রেজেন্ট আর একটা অংশ কি? উইল যুক্ত অংশ, এন্ড সেটাকে অনেক সময় আপনি ফিউচার ধরে নিতে পারেন। তো এই টাইপের সেন্টেন্স আমাদের স্ট্রাকচারটা জানা থাকলে হবে কি, যখন আপনার স্পিকিং টেস্ট হবে আপনি এই ধরনের রেফারেন্স দিয়ে কথা বলতে পারবেন, তারপর আপনি রাইটিং এর সময় এটা লিখতে পারবেন। তারপর আসে হলো সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা যদি দেখি, আগেরটাতে ছিল ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, এখন ইফ প্লাস পাস্ট সিম্পল টেন্স, আর উইলের বদলে ইউজ হবে কি? উড যুক্ত একটা বাক্যের অংশ। এন্ড এটার পরেই আমি একটা এক্সাম্পল দিয়ে রাখছি, ইফ আই ওন দ্য লটারি। এখন উইনের পাস্ট ফর্ম কি? ওন। আমি যদি লটারি জিততাম তাহলে আই উড বাই এ হাউস, আমি একটা হাউস কিনতাম। তাহলে ২টা অংশই কি? পাস্টের দিকে রেফার করতেছে। তাহলে ইফ যুক্ত অংশটাতে পাস্ট বসবে, ভার্ব। ভার্ব কোনটা এখানে? ভার্ব হলো এখানে আমার উইল। ওন মানে ওনটার নর্মাল বেস ফর্ম কি? উইন, জয়, জিতা। তো উইন থেকে সেই ভার্বের অংশটা চেঞ্জ হয়ে গেছে কি? ওন। আর তারপরের অংশটাই কি হচ্ছে? আই উড বাই এ হাউস। এখন ফার্স্ট কন্ডিশনালে উইল ইউজ করতাম, শ্যাল ইউজ করতাম, এখন তার বদলে উড, শুড এগুলো ইউজ করব। তো এই হলো একটা স্ট্রাকচার, যেই স্ট্রাকচারটা ইউজ করে আপনি নানান ধরনের পাস্ট কন্ডিশনালের ব্যবহার করতে পারেন, যেটা সেকেন্ড কন্ডিশনালও বলা যায়। তো এটার আরেকটা ইয়ে হতে পারে, এক্সাম্পল আমি যদি বলি, ইফ আই হ্যাড উইংস, আমার যদি ডানা থাকতো তাহলে আই উড ফ্লাই টু দ্য স্কাই, আমি আকাশে উড়াল দিতাম।
তাহলে আমার যদি ডানা থাকতো আমি আকাশে উড়াল দিতাম, আই উড। ইফ আই হ্যাড, হ্যাবের পাস্ট ফর্ম হলো হ্যাড। তো এই টাইপসের কিছু, আর কেউ জয়েন করেও নাই, এই টাইপসের কিছু আপনার ইউজ করতে পারেন। থার্ড কন্ডিশনালে কি হবে? থার্ড কন্ডিশনাল স্ট্রাকচারটা দেখতে পারতেছেন, ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স। এখন আমাদের নর্মালি ইংরেজি ইউজ করলে তো আর এগুলো একটু ঝামেলা মনে হয় না, কিন্তু যখন আমরা এই যে এইভাবে পাস্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল, পাস্ট পারফেক্ট বলতেছি, একটু প্যাচ লাগতে পারে, অনেকদিন আগেই যেহেতু সবাই স্কুল কলেজে পড়াশোনা করে আসছে এগুলো। তো এইটা টেন্স নিয়েও পরবর্তীতে আমার এখানে কিছু এক্সাম্পল রেডি করা আছে, সেগুলো আমরা দেখব, আলোচনা করব। তো থার্ড কন্ডিশনাল মূলত বাংলা ভাষায় যদি মনে করতে চাই, এটা অনেকটা এরকম হবে, কিছু অসম্ভব চিন্তা করা। অসম্ভব চিন্তা করা মানে কি? অতীতে গিয়ে এই চিন্তা করা যে আজকে যদি এখানে আমার একটা জমি থাকতো, তাহলে আজকে আমি এখানে যমুনা ফিউচার পার্ক তৈরি করতে পারতাম বা এটার মালিক থাকতাম। মানে অতীতে গিয়ে একটা অসম্ভব কল্পনা করা। তো সেটার জন্য থার্ড কন্ডিশনালের বাংলা মিনিংটা এরকম দাঁড়ায়। তো এটার কয়েকটা উদাহরণ আমরা দিব, যে ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, তারপর কমা দিয়ে বাক্যের বাকি অংশ, সেটাতে কি ইউজ হবে? এখন উডের সাথে আরেকটা জিনিস এক্সট্রা অ্যাড হবে, উড হ্যাভ। এবং ভার্ব যেটা থাকবে সেই ভার্বের কি ফর্ম? প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। যেটা আমরা ছোটবেলায় স্কুল কলেজে অনেক দেখছি, V1, V2, V3। ভার্বের ৩টা ফর্ম থাকে, হ্যাভ, হ্যাড, হ্যাড, উইন, ওন, ওন। তো এই টাইপের এগুলো আমরা পড়ছি। তো পাস্ট পার্টিসিপল অফ দ্য মেইন ভার্ব এটা ইউজ করতে হবে। তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, সেটা কি? ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ডার। এই যে স্টাডিড এর আগে হ্যাড ইউজ করা হয়েছে, তার মানে কি? এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স বোঝাচ্ছে। তুমি যদি বেশি পড়াশোনা করে থাকতে, তারপরের অংশটা কি? ইউ উড হ্যাভ পাসড দ্য এক্সাম। তুমি অবশ্যই এক্সামেও পাশ করে থাকতে। তাহলে এটার মানে অতীতে গিয়ে একটা ইমাজিনারি অংশ কিভাবে হচ্ছে? দেখেন আপনার পরীক্ষার রেজাল্ট অলরেডি বের হয়ে গেছে, পাবলিশড হয়ে গেছে। তাহলে বর্তমানে তো আপনার আর এই পরীক্ষার রেজাল্টটা চেঞ্জ করার কোনো ওয়ে নেই। তাহলে পরীক্ষার রেজাল্ট যদি চেঞ্জ করার ওয়ে না থাকে, আপনি তাহলে কি করতেছেন? পাস্টে গিয়ে একটা ঘটনাকে ইমাজিন করতেছেন, যে ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ডার, যদি তুমি ভালো মতো পড়াশোনা করে থাকতে, তাহলে তোমার এক্সামটাও তুমি পাস করতে পারতে। মানে অসম্ভব চিন্তা বা কল্পনা। তো থার্ড কন্ডিশনাল এই টাইপসের সেন্টেন্সকে আপনি ইউজ করতে পারেন। তো যারা মাত্র জয়েন করছেন, আমরা মাত্র শুরুই করছি। কন্ডিশনালের কয়েকটা রুল পড়লাম। আজকে মেইনলি গ্রামাটিক্যাল পার্টটা আমরা বেশি ভালো করে দেখব। এগুলা রিটেন এবং স্পিকিংয়ে খুবই বেসিক, ইউজ লাগবেই। এবং অবশ্যই এই জিনিসগুলাকে আপনার যখন রিটেন অ্যান্ড স্পোকেন এক্সাম হবে, সেইখানে এই জিনিসগুলো ইউজ করার চেষ্টা করবে। কারণ আমরা নর্মালি যখন কথা বলি, আমরা তো সিম্পল ইউজ করি, সিম্পল সব সেন্টেন্স ইউজ করি, যেমন ইয়েস আই এম রিডিং ইন দি স্কুল, তারপর হলো মাই এইজ ইজ এত, মাই অকুপেশন ইজ এত। মানে সবগুলো সিম্পল টেন্সে যদি আমরা কথা বলি, সিম্পল সেন্টেন্সে কথা বলি, তাহলে এক্সামিনার বুঝবে না যে আমি ইংরেজিতে আসলে দক্ষ কিনা, কারণ আমি সব সিম্পল ইউজ করতেছি। তো নানান ধরনের স্ট্রাকচার ইউজ করে কথা বললে সে বুঝবে যে গ্রামাটিক্যাল অনেক অ্যাপ্লিকেশনস জানি। তো ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল এই, হ্যাঁ। না, মানে আপনার রিটেন যেই এসেটা আপনি লিখবেন, একেকটা, হ্যাঁ, হ্যাঁ। যখন আপনি আপনার মতন করে বানায়, বানাই তো লিখবেন। তো সেই লাইনটা লিখার আগেই আপনি চেষ্টা করবেন যে এই লাইনটাকে আমি তাহলে কন্ডিশনাল এপ্লাই করে ইউজ করি, একটা লাইন লিখি। তো সেটা সিনারিও এরকম একটু পরে আমরা যখন টাইপ টাইপসে যাব তখন হয়তো আসবে। তো এখন আমরা টেন্সটা দেখবো, একটু রিক্যাপ। ছোটবেলায় সবাই পড়ছি যদিও, তবুও এটাকে একটু আমরা রিক্যাপ করবো। এর আগে আমি ফন্ট সাইজটা একটু বড় করে দেই, আশা করি দেখা যাচ্ছে, হ্যাঁ।
টেন্সে আমরা জানি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্টের মধ্যে আবার ৪ টা টেন্স আছে। সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা আগে প্রেজেন্টের ৪ টা ভাগ দেখব এবং প্রতিটার কিছু এক্সাম্পল দেব। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস মেইনলি বোঝায় বর্তমানের যেসব কথাবার্তা। তার মধ্যে সিম্পল প্রেজেন্টটা সবসময় বোঝাবে চিরন্তন সত্য, ইউনিভার্সাল স্টেটমেন্ট, তারপরে ফ্যাক্টস, তারপরে জেনারেল ট্রুথস। যেমন এক্সাম্পল কি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, শি রিডস এভরি মর্নিং, আই প্লে ফুটবল। তো এগুলো হলো নর্মাল কিছু প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা কি বোঝাবে যে বর্তমানে একটা কাজ চলতেছে। হি ইজ ইটিং লাঞ্চ, দে আর ওয়াচিং টিভি, আই এম স্টাডিং ফর মাই এক্সামস, মানে বর্তমানে চলমান কাজ। তারপরে প্রেজেন্ট পারফেক্টে কি যাবে? প্রেজেন্ট পারফেক্টে যাবে যে একটা কাজ অলরেডি শেষ হয়েছে কিন্তু তার রেজাল্ট এখনো আসে নাই। যেমন এক্সাম্পল কি, শি হ্যাজ ফিনিশড হার হোমওয়ার্ক, সে তার হোমওয়ার্কটা শেষ করছে কিন্তু হোমওয়ার্কসের মার্কস কিন্তু এখনো সে পায় নাই। আই হ্যাভ ভিজিটেড প্যারিস। তো প্রেজেন্ট পারফেক্টে আরেকটা জিনিস আপনারা মাথায় রাখতে পারেন যে হ্যাভ, হ্যাজ এই ভার্বগুলো খুবই বেশি পরিমাণে ইজি ব্যবহার হয়, সেটা আমরা দেখতে পারি। তো এখন প্রেজেন্ট পারফেক্টে দেন দে হ্যাভ লিভড হিয়ার ফর 5 ইয়ার্স। এখন হ্যাভের পর, হ্যাভ হ্যাজের পর ভার্বের কি ফর্ম হয়? পাস্ট পার্টিসিপল, V3 ফর্ম। যেটা ভার্বের ৩টা ফর্ম থাকে, প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল। তো একটাকে আমরা বলি প্রেজেন্ট ফর্মকে, যেটা হলো যেমন ভার্ব তেমনই। যেমন লিভ, বসবাস করা, এটা প্রেজেন্ট ফর্ম, এটা হলো V1। এখন লিভের পাস্ট ফর্ম কি? লিভড। আবার পাস্ট পার্টিসিপল ফর্ম মানে V3, সেটাও কি? লিভড। লিভ, লিভড, লিভড, V1, V2, V3, এই হলো ৩টা ভার্ব। তো এখন যেই সব সেন্টেন্সে যেমন প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট যেগুলোতে আমরা হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড ইউজ করব, সেগুলোর পরে ভার্বে অবশ্যই কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ করতে হবে। তো শি হ্যাজ ফিনিশড হার হোমওয়ার্ক, আই হ্যাভ ভিজিটেড প্যারিস, দে হ্যাভ লিভড হিয়ার ফর 5 ইয়ার্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট বুঝলাম যে অ্যাকশন বা কাজ আমার সমাপ্ত হয়ে গেছে কিন্তু তার রেজাল্ট এখনো বাকি। আর কন্টিনিউয়াস মানে চলমান একটা কাজ। আর সিম্পল প্রেজেন্ট তো নর্মাল জেনারেল কিছু স্টেটমেন্ট, আমি ফুটবল খেলি, প্রতিদিন সূর্য ওঠে, এই টাইপের। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যে যেই কাজটা একটু আগে শুরু হয়েছে কিন্তু এখনো চলমান আছে। সেটা কিভাবে? ধরেন আপনাকে কেউ জিজ্ঞেস করলো, কি করতেছো? আমি কাজ করতেছি। কাজটা কখন থেকে করতেছি? সেই 10টায় অফিসে গেছি, এখন বিকাল 4টা বাজে, বিকাল 6টা পর্যন্ত আমি কাজ করতেই থাকবো। আই হ্যাভ বিন ওয়ার্কিং অল ডে। তাহলে এই যে আগের পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতেছিলাম অনলি হ্যাভ আর হ্যাজ, কিন্তু এখন আমার হ্যাভ হ্যাজের পর বিন ইউজ করতে হবে। যেমন শি হ্যাজ বিন স্টাডিং সিন্স মর্নিং, সেই সকাল থেকে এখন পর্যন্ত চলতেছি। অতীতের একটা কাজ শুরু হয়েছে কিন্তু এখনো চলতেছে, এটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই গেল প্রেজেন্টের 4টা টাইপস এবং তার কিছু রেলেভেন্ট উদাহরণ। তারপরে আমরা যাব পাস্টে। পাস্টের জন্য এই 4টাই টাইপস আছে, জাস্ট স্ট্রাকচারগুলো একটু প্রেজেন্টের তুলনায় ডিফারেন্ট। তো আমরা ফন্ট সাইজটা বাড়াই নিই। পাস্ট টেন্সে এই যে সিম্পল পাস্ট, পাস্টের কিছু কথা, যে মাই ফাদার রেগুলারলি ওয়েন্ট ফর শপিং, প্রতিদিন সকালেই মার্কেটে যাইতো শপিং করতে। তারপরে হি ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে, সে গতকালকে মার্কেটে গিয়েছিল। শি রেড দ্য বুক লাস্ট নাইট। তো এইখানে কোনো মানে স্পেশাল ইয়ে নাই, জাস্ট ভার্বগুলো কি পাস্ট টেন্সে চেঞ্জ হয়ে গেছে। যেমন গো, ওয়েন্ট, গন, গো এর পাস্ট ফর্ম হলো ওয়েন্ট। তো সিম্পল পাস্টে জাস্ট ভার্বের বেস ফর্মের জায়গায় পাস্ট ফর্মটা ইউজ হলো। শি রেড, এখন রিড এর কোনো চেঞ্জ হয় না, রিড, রিড, রিড।
দে প্লে, এটা চেঞ্জ হয়ে কি হয়েছে, পাস্ট ফর্মে আসছে। দে প্লেইড ফুটবল লাস্ট উইকেন্ড, গত সপ্তাহে খেলেছে। তো এগুলো হলো বেসিক সিম্পল কিছু পাস্টের ঘটনা। এখন পাস্ট কন্টিনিউয়াস কি? যেমন ধরেন আপনি গিয়ে আপনার একটা বন্ধুকে দেখলেন যে গতকাল আমি বাসায় গিয়েছিলাম, দেখলাম সে কম্পিউটারে গেম খেলছে। হি ওয়াজ প্লেয়িং ফিফা গেম ইন কম্পিউটার। তাহলে অতীতে সে একটা কাজ করে যাচ্ছিল, চলমান। আই ওয়াজ রিডিং এ বুক হোয়েন ইউ কল, তুমি যখন কল দিয়েছিলে তখন আমি বই পড়তেছিলাম। দে ওয়ার ওয়াচিং এ মুভি অ্যাট 8 p.m. শি ওয়াজ কুকিং ডিনার। তো এগুলো হলো পাস্টে কন্টিনিউয়াস কিছু উদাহরণ। এখন পাস্ট পারফেক্ট কি? পাস্ট পারফেক্ট হলো একটা কাজে, এই যে দেখেন এখানে ইউজেসটা দিয়েছে, অ্যাকশনস কমপ্লিটেড বিফোর অ্যানাদার অ্যাকশন অর টাইম ইন পাস্ট। মানে কি, অতীতে আপনি অনেকগুলা কাজই করছেন, কিন্তু ধরেন গতকালকে রাত 10টায় একটা কাজ করছেন, আর গতকালকে বিকাল 6টায় একটা কাজ করছেন। তাহলে 6টায় যে কাজটা করছেন সেটা রাত 10টার কাজটার আগে করছেন। তো এই টাইপসের ঘটনাকে বোঝানোর জন্য আমরা কি করব, পাস্ট পারফেক্ট ইউজ করব। উদাহরণ দেখা যাক। এই যে আগে প্রেজেন্ট পারফেক্ট আমরা ইউজ করছি অনলি হ্যাভ অ্যান্ড হ্যাজ, কিন্তু পাস্ট পারফেক্টে ইউজ করব কি, হ্যাড। পাস্ট ফর্ম, হ্যাভ হ্যাজ এর পাস্ট ফর্ম একটাই, হ্যাড। হি হ্যাড অলরেডি লেফট হোয়েন আই অ্যারাইভড। দেখেন, আমি একটা জায়গায় পৌঁছাইছিলাম, সেটা একটা পাস্ট ঘটনা, কিন্তু সে আমার আগেই চলে গেছে। মানে আমি অতীতে একটা কাজ করছি, কিন্তু তার আগে আরেকটা কাজ হয়ে গেছে। হি হ্যাড অলরেডি লেফট হোয়েন আই অ্যারাইভড। শি হ্যাড ফিনিশড হার ওয়ার্ক বিফোর দ্য মিটিং স্টার্টেড। মিটিংটা গতকালকে শুরু হয়েছিল, কিন্তু তার আগে সে তার কাজ শেষ করে ফেলছে। অ্যান্ড আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে হ্যাভ হ্যাজের পরে আমরা ভি3 পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতেছিলাম, এখানেও হ্যাডের পরে ফিনিশড পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করছি। তারপর এই যে দে হ্যাড ইটেন ডিনার দ্য টাইম উই রিচড, আমরা পৌঁছানোর আগেই তারা ডিনার করে ফেললো। ইটেন, তাহলে ইট, ইটেন, ইটেন না, ইট ওটার পাস্ট ফর্ম হলো এট, এটিই। আর থার্ড যেটা পাস্ট পার্টিসিপল ভি3, সেটা হলো ইটেন। তো এই যে ভার্বের ইউজগুলো বলার সময় একটু কেয়ারফুলি আমাদেরকে বলতে হবে, কারণ এই জিনিসগুলো ওরা নোটিস করবে লেখার সময় যখন রাইটিং ইউজ করব। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা কি দেখেছিলাম, দেখেছিলাম যে একটা কাজ অতীতে শুরু হয়েছে কিন্তু বর্তমানেও চলমান আছে। হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং, হ্যাজ বিন। এখন এইখানে তো হ্যাজ বিন ইউজ হবে না, এখানে সব জায়গায় হ্যাড বিন ইউজ হবে, আর তার সাথে আইএনজি ফর্ম। আই হ্যাড বিন স্টাডিং ফর 2 hours বিফোর হি কেম, মানে সে আসার আরো 2 ঘন্টার আগে থেকে আমি পড়েই যাচ্ছি। শি হ্যাড বিন ওয়েটিং ফর এ লং টাইম হোয়েন দ্য বাস অ্যারাইভড। বাস মানে দুইটা ঘটনাই কিন্তু অতীতের। বাস অ্যারাইভড, বাস পৌঁছিয়েছিল, কিন্তু শি হ্যাড বিন ওয়েটিং ফর এ লং টাইম, সে অনেক সময় ধরে অপেক্ষা করছিল। দে হ্যাড বিন লিভিং দেয়ার ফর 5 years বিফোর মুভিং, মানে তারা অলরেডি বাসা চেঞ্জ করছে, কিন্তু এই মুভ করার আগে তারা সেখানে 5 বছর যাবৎ থেকেছে। দে হ্যাড বিন লিভিং হিয়ার। তো প্রেজেন্ট এবং পাস্টের চারটা চারটা টাইপস দেখলাম, এখন আসবো ফিউচারে। ফিউচার তো ভবিষ্যৎ নিয়ে কথা বলবে। উইল, শ্যাল প্রচুর পরিমাণে ইউজ হবে এখানে। অ্যান্ড এইখানেও মোটামুটি আমরা নর্মাল ফিউচার, সিম্পল ফিউচার যেটা দেখব সেটা হলো ভবিষ্যতে কিছু বেসিক কাজ, যেমন আই উইল ভিজিট মাই গ্র্যান্ড প্যারেন্টস টুমোরো, আগামীকাল আমি যাব গ্র্যান্ড প্যারেন্টসকে দেখতে। শি উইল কল ইউ লেটার, একটু পরে সে তোমাকে কল দেবে, মানে নর্মাল বেসিক ফিউচার। অ্যান্ড ফিউচারে কন্টিনিউয়াস, ফিউচারে একটা কাজ আমি করতে থাকবো। মানে ধরেন আপনাকে কেউ জিজ্ঞেস করলো রাত 12টার দিকে তুমি কি করবা, রাত 12টায় আমি আজকে একটা মুভি দেখতে থাকবো। আই উইল বি, তাহলে সিম্পলে শুধু উইল শ্যাল ইউজ হচ্ছিল, কিন্তু এই জায়গায় উইলের পর একটা বি ভার্ব যুক্ত হচ্ছে, তারপরে গিয়ে আইএনজি হচ্ছে। আই উইল বি রিডিং, শি উইল বি ওয়ার্কিং, দে উইল বি ট্রাভেলিং। তাহলে এই হলো কন্টিনিউয়াস, ফিউচারে একটা কাজ চলমান থাকবে। তারপর ফিউচার পারফেক্ট, এইখানেও পারফেক্ট মানে কি, কোনো একটা কাজ হওয়ার পূর্বে আরেকটা কাজ, সেটা কি,
আই উইল হ্যাভ ফিনিশড দ্য রিপোর্ট বাই টুমোরো মানে আগামীকালকের মধ্যে আমি এটা শেষ করে থাকবো। মানে একটা নির্দিষ্ট সময়ের আগে আমি এটা শেষ করব। কিন্তু সেটা ভবিষ্যতে, আজকে তো না। আগামীকালকে বিকেল ৪টার আগে আমি শেষ করব। আই উইল হ্যাভ ফিনিশড। তাহলে উইলের পর হ্যাভ ইউজ হচ্ছে এবং ভার্বের কি ভি থ্রি ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। ফিনিশ, ফিনিশড, ফিনিশড। গো, আই উইল হ্যাভ লেফট। লেফট লেফটই থাকে, এটা আর চেঞ্জ হয় না। লিভ, লেফট, লেফট। ভি থ্রি ফর্ম। লিভ মানে যাওয়া। শি উইল হ্যাভ লেফট বাই দ্য টাইম ইউ অ্যারাইভ। তুমি যখন আসবে ততক্ষণে সে চলে যাবে। তাহলে এই যে উইল প্লাস হ্যাভ, এগুলা হলো কি ফিউচার পারফেক্টের স্ট্রাকচারে ইউজ করতে হবে। দে উইল হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট নেক্সট উইক। আগামী সপ্তাহে তারা এটা শেষ করে থাকবে। কিন্তু বর্তমানে কিন্তু এখনো কাজ চলমান, ভবিষ্যতে শেষ হবে সম্ভাবনা। তাহলে ফিউচার পারফেক্ট। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কি ভবিষ্যতে একটা কাজ চলমান থাকবে। দ্য অ্যাকশন দ্যাট উইল হ্যাভ বিন অনগোয়িং, তো আগের গুলাতে আমরা হ্যাভ বিন, হ্যাজ বিন ইউজ করছি। তারপর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য হ্যাড বিন ইউজ করছি। এখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য উইল হ্যাভ বিন ইউজ করব। এই যে আই উইল হ্যাভ বিন স্টাডিং ফর 5 hours বাই দ্য টাইম ইউ কল। তুমি যখন কল করবে ততক্ষণে আমি 5 ঘন্টা পড়ে ফেলবো বা পড়তে থাকবো। শি উইল হ্যাভ বিন ওয়ার্কিং দেয়ার ফর 10 years বাই নেক্সট মান্থ। মানে আগামী মাসে তার কি হবে, 10 বছর পূর্ণ হবে। পূর্ণ হয়ে সে কাজটা কিন্তু শেষ না, মানে সে কাজে তখনও চলমান আছে, মানে তার জবটা তখনও চলমান আছে। দে উইল হ্যাভ বিন প্লেয়িং ফর 2 hours বাই দ্য টাইম দ্য রেইন স্টপস। মানে যখন বৃষ্টি পড়াটা থামবে ততক্ষণে তাদের খেলাধুলা যে চলমান থাকবে সেটা 2 ঘন্টা পরিপূর্ণ হয়ে যাবে। তো এটা হলো ফিউচার, মানে বর্তমানে আপনি এই যে ধরেন বৃষ্টি হচ্ছে এখন, আগামী 1 ঘন্টা পরে বৃষ্টি থামবে, আপনি আবহাওয়া পূর্বাভাস পাইছেন। তো তখন আপনি বলতেছেন যখন দ্য রেইন স্টপস দে উইল হ্যাভ বিন প্লেয়িং ফর 2 hours, তাদের খেলাধুলার 2 ঘন্টা হয়ে যাবে। এবং থামবে কিনা সেটা কিন্তু এখনো বলে নাই, থামবে কিনা। তখনও তারা খেলতেই থাকবে। বৃষ্টি থেমে যাবে কিন্তু তাদের খেলা থামবে কিনা সেটার কোনো গ্যারান্টি নেই। কন্টিনিউয়াসলি ফিউচারে সেই ঘটনাটা চলতেছে। তো এই টাইপসের কিছু বেসিক টেন্স যেটা আমরা ছোটবেলায় সবাই পড়ছি, জাস্ট একটু রিক্যাপ করাইলাম। এগুলা কিন্তু নানানভাবে চেষ্টা করতে হবে আপনার রাইটিং স্কিলের মধ্যে দেখানোর। এখন রাইটিং এবং স্পিকিং এর সময় আরো কিছু কথা, সেন্টেন্স। হ্যাঁ, বুঝি নাই কি? হ্যালো? হ্যাঁ, এই যে এই জিনিসটা তো আসলে আপনি চাইলে চ্যাট জিপিটি থেকেও নিতে পারেন হেল্প। আর গ্রামার বলতে তো আপনাকে, মানে আমি বলতেছি না যে স্ট্রাকচার এখন নতুন করে পড়তে হবে। আপনি জাস্ট নরমাল কথাবার্তায় যখন বলেন আপনি দেখবেন যে আপনি ইউজ করতেছেন, আপনার মনে হচ্ছে যে আপনি টেন্স ইউজ করেননি। আপনি যখন পাস্টের কথা বলেন, ইয়েস, আপনার কলিগ জিজ্ঞেস করলো যে আপনি গতকাল কই ছিলেন, আই ওয়েন্ট টু শপিং ইয়েস্টারডে। এই যে আপনি পাস্ট ইউজ করে ফেলছেন। তো আমরা কথা বলার সময় এখন তো মানে বলে ফেলি, মনে হয় না যে আমরা ইউজ করে ফেলতেছি টেন্স, আসলে কিন্তু আমরা টেন্স ইউজ করি। কিন্তু একটু সচেতন ভাবে ইউজ করবেন, তখন আপনি মানে নিজে শিওর থাকবেন যে হ্যাঁ, এটা আমি ফিউচারে কথা বললাম, এটা আমি পাস্টে কথা বললাম, এটা আমি প্রেজেন্টে কথা বললাম। তো এই টাইপসের ভ্যারাইটি অফ সেন্টেন্স ইউজ করতে পারলে ভালো হয় স্কোরটা। আর তো এই পিডিএফটা আপনাদের চাইলে এটা আপনাদেরকে আমি গ্রুপে দিয়ে দিব, এটা দিয়ে আপনারা স্টাডি করতে পারবেন, কারণ এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, এগুলো আপনারা পড়ে ফেলতে পারবেন। শুধু অন্য কারোর সাথে শেয়ার করেন না, আপনারা নিজেরা ছাড়া। দিয়ে দিব। তো এখন কিছু সেন্টেন্স টাইপস দেখি। আমরা নর্মালি সিম্পল সেন্টেন্স ইউজ করি সব জায়গায় সবাই। এই যে এই টাইপসের, শি রিডস বুকস, দ্য ডগ বার্ক, দে ওয়েন্ট টু দ্য পার্ক, জন অ্যান্ড সারা আর প্লেইং টেনিস,
মানে এখানে ১ জন বা ২ জন সাবজেক্ট থাকে। তার সাথে হলো ভার্ব ইউজ করে অবজেক্ট ইউজ করি। এই হলো সিম্পল সেন্টেন্স ইউজ করি আমরা। এখন IELTS এ আমরা আগেই বলছিলাম কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করার চেষ্টা করতে হবে। কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে? মানে ২ টা বাক্যের অংশকে একত্রে ইউজ করা। যেমন কন্ডিশনালও এক ধরনের কমপ্লেক্স সেন্টেন্স। কারণ কন্ডিশনালে আমরা কি করি? ইফ এর সাথে একটা বাক্য যুক্ত করি, তার সাথে আরেকটা বাক্য যুক্ত করি। যে যদি তুমি ভালো করে পড়াশোনা করো তাহলে তোমার রেজাল্ট ভালো হবে। তো কমপ্লেক্স সেন্টেন্সটাও এইরকম ২ টা বাক্যের অংশকে যোগ করে একটা সেন্টেন্স বিল্ড আপ করি। তো তার আগে ২ টা সহজ দেখাই। সিম্পল তো আমরা জানি, ডেইলি লাইফে প্রচুর এগুলো ইউজ করি। She reads books, the dog barked, they went to the park। মানে একটা সাবজেক্ট বা ২ টা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব, একটা অবজেক্ট। শেষ। বাক্যের একটাই অংশ দেখতে পাচ্ছেন। কমা দিয়ে আরেকটা কোনো অংশ বা ক্লজ দেখতে পাচ্ছেন না। কম্পাউন্ডে কি হয়? কম্পাউন্ডে আমরা খুবই সহজ এই যে এই লাইনটা খেয়াল করি। ফর, অ্যান্ড, বাট, ইয়েট, সো। এই যে এইগুলা কনজাংশন ইউজ করেই যখন আমরা ইয়ে করি যে I went to the shop and bought some চিপস। আমি দোকানে গেলাম এবং কিছু চিপস কিনলাম। এই যে ২ টা বাক্যের অংশকে অ্যান্ড দিয়ে যুক্ত করে ফেলছি। He went to the competition but couldn't watch the whole race। সে কম্পিটিশনে গেল কিন্তু পুরা রেসটা দেখতে পারল না। তো এই যে ২ টা বাক্যের অংশকে আমরা কি করলাম? অ্যান্ড, অর, বাট, ইয়েট, সো এগুলা দিয়ে যুক্ত করে কিছু এক্সাম্পল। তো এই যে এক্সাম্পল দেখি। I wanted to go to the market but it started raining। আমি মার্কেটে যেতে চেয়েছিলাম কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল। She likes coffee and he prefers tea। সে কফি পছন্দ করে কিন্তু সে চা পছন্দ করে। তো এই টাইপসের ২ টা বাক্যের অংশকে অ্যান্ড, অর, বাট, সো এগুলা দিয়েও আমরা যুক্ত করে নতুন সেন্টেন্স তৈরি করতে পারি। একটু কঠিন মনে হবে কমপ্লেক্সটাকে। কমপ্লেক্সটাতে আমরা অ্যান্ড, অর, বাট এগুলো ইউজ করব না। এখানে আরো কিছু স্পেসিফিক ওয়ার্ড ইউজ করতে হবে। যেমন অলদো, হাউএভার, ইন স্পাইট অফ, ডেসপাইট অফ, ইফ, হোয়েন। তো ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ২ টা ক্লজ থাকে। মানে একটা অংশ হলো ইন্ডিপেন্ডেন্ট অংশ আর একটা অংশ হলো ডিপেন্ডেন্ট। কিভাবে? দেখাই একটা বাক্য বলে। দেখুন, বিকজ ইট ওয়াজ রেইনিং। তাহলে এটা কি? কারণ। আর এই কারণের কারণে আমার ফলাফল কি? উই স্টেইড ইনডোরস। বাইরে বৃষ্টি হচ্ছিল তাই আমরা ঘরের ভেতরে ছিলাম। তাহলে একটা ঘটনা হলো কারণ, সেটা ইন্ডিপেন্ডেন্ট, আর তার কারণে আপনার যে ফলাফল, আপনাকে যা করতে হচ্ছে সেটা হলো ডিপেন্ডেন্ট। আপনাকে ইনডোরে ভেতরে থাকতে হচ্ছে। তাহলে এই যে এই বিকজকে ইউজ করে আমি একটা বাক্যের অংশ দেখেন ইট ওয়াজ রেইনিং বানাইলাম, তারপর কমা ইউজ করে বাকি বাক্যের অংশটা ইউজ করলাম। তাহলে এই যে ২ টা বাক্যের অংশকে যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স এইভাবে ইউজ করি, কমা ইউজ করতে হয়। যেমন আরেকটা দেখাই। এখন এই যে ২ টা বাক্যের অংশকে যুক্ত করছে কে? বিকজ। বিকজকে আমি সামনে ইউজ করছি দেখে মাঝখানে কমা ইউজ করতে হয়েছে। এখন হোয়েনও তো এরকম একটা ওয়ার্ড যেটা ২ টা অংশকে যুক্ত করতে পারে। কিন্তু এই হোয়েনটা কি বাক্যের মাঝখানে আছে, তাই কমা দেওয়ার দরকার পড়তেছে না। কিভাবে? শি স্মাইলড, সে হাসছে। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ। এবং হোয়েন শি স দ্য সারপ্রাইজ, যখন সে আমার সারপ্রাইজটা দেখলো তখন সে হাসলো। তাহলে এই যে হোয়েন দিয়ে ২ টা অংশকে আমি যুক্ত করলাম, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হইল। এবং এইখানে আমার কারণটা কি? সে সারপ্রাইজটা দেখছে। আর তার কারণে রেজাল্ট কি? সে হাসছে। তাহলে এই যে একটা ইন্ডিপেন্ডেন্ট আর একটা ডিপেন্ডেন্ট ২ টা বাক্যের অংশকে আমি যুক্ত করে দিলাম, এবং এই টাইপসের সেন্টেন্সকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। এবং এই টাইপের কমপ্লেক্স সেন্টেন্স অবশ্যই মেইন পরীক্ষায় ইউজ করতে হবে। যেমন আমরা কয়েকটা উদাহরণ গত উইকের ক্লাসের পর হোমওয়ার্কের কথা বলছিলাম, যদিও কেউ করেন নাই। কিন্তু ওইখানে আমি কয়েকটা লিঙ্ক দিয়েছিলাম। ওই লিঙ্কগুলাতে কিন্তু
স্যাম্পল আনসার্স দেওয়া ছিল টাস্ক 1 এবং টাস্ক 2 এর জন্য। জেনারেল এবং একাডেমিক যারাই যেটা আছেন সে ২ টার জন্য। ওই লিঙ্কে কিন্তু মানে ওই ওয়েবসাইটের প্রচুর রিসোর্স মানুষের জন্য ফ্রি ইউজ করার, এবং আমিও ওইখান থেকেই স্যাম্পলগুলো দেখেই ব্রিটেনের প্রিপারেশন নিয়েছিলাম। তো এই জিনিসটা আপনারা দেখেন নাই হয়তো, আবার লিঙ্কটা ঢুকে দেখে নিবেন যে কিভাবে এসে রাইটিং এর সময় এগুলো ইউজ করতে হয়। এখন আরেকটা জিনিস দেখি, সেটা হলো এক্সট্রা একটা জিনিস আছে বোনাস। বোনাস বলতে অলরেডি আমরা কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে বুঝতে পারছি যে ২ টা বাক্যের অংশকে যুক্ত করে একটা ডিপেন্ডেন্ট আর একটা ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ একটা হলো কার্যকারণ আর তার কারণে ফলাফল, সোর্স আর রিজন আর হলো রেজাল্ট। রিজন মানে কারণ, কি কারণে হচ্ছে, আর তার রেজাল্টে কি হচ্ছে। তারপরে এই যে এই লাইনটা দেখেন, অল দো বোঝায় একটা নেগেটিভ ওয়ার্ড। Although he was tired, he continued working. যদিও সে কি ছিল, টায়ার্ড বলতে হলো টায়ার্ডের বাংলা কি? ক্লান্ত। যদিও সে ক্লান্ত ছিল, সে কাজ কন্টিনিউ করলো। হি কন্টিনিউড ওয়ার্কিং। সে কাজ করা চলমান রাখলো। তাহলে এই যে নেগেটিভ মিনিং, সে ক্লান্ত থাকার পরেও কাজ চলমান রাখলো, এই ২ টা বাক্যের অংশকে যোগ করা হয়েছে। এবং আবার দেখেন অল দ্য ওয়ার্ডটা শুরুতে ইউজ হয়ে গেছে দেখে কিন্তু বাক্যের একটা অংশ শেষ করে কমা, তারপর বাক্যের বাকি অংশ, এইভাবে করে করতে হয়। এখন কমপ্লেক্স কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সটা কেমন হয়? কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ অলরেডি নিয়ম জানি যেহেতু, আমরা জাস্ট দ্রুত একটু দেখি। এই যে দেখেন, অল দ্য যুক্ত একটা বাক্য আছে এবং তার সাথে আরেকটা বাক্য দিছি। তাহলে এই যে এইটুক হলো আমার একটু আগে যে পড়লাম কমপ্লেক্স সেন্টেন্স। এখন তার সাথে যদি এন্ড যুক্ত করে আরেকটা অংশ যোগ করে দেন, তাহলে একটা কমপ্লেক্স সেন্টেন্সের সাথে একটা কম্পাউন্ড সেন্টেন্সও যুক্ত হয়ে গেল। এটাকে বলা হয় কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। যদিও বেসিক্যালি আমরা বাংলাদেশিরা এই টাইপের সেন্টেন্স খুব একটা ইউজ করি না, জাস্ট জানায় রাখার জন্য এই টাইপেরও ইউজ করা যায়। খুশি হয় টিচাররা খাতার মধ্যে রাইটিং এ যদি এই টাইপসের সেন্টেন্স দেখে, তাহলে খুশি হয় যে হ্যাঁ ওর গ্রামার রেঞ্জ খুব ভালো। তো এই লাইনটার মানে কি, অলদো ইট ওয়াজ রেইনিং, যদিও এটা বৃষ্টি হচ্ছিল, উই ওয়েন্ট টু দ্য পার্ক, তারপরেও আমরা পার্কে গেলাম, অ্যান্ড উই হ্যাড এ গ্রেট টাইম, এবং আমরা খুব ভালো একটা সময় ইউজ করলাম। এই যে অ্যান্ড যুক্ত বাক্য অংশ মানে কি, কম্পাউন্ড। আর অলদো ইট ওয়াজ রেইনিং তারপর কমা দিয়ে উই ওয়েন্ট টু দ্য পার্ক, এটা একটা কমপ্লেক্স অংশ। তো কমপ্লেক্সের সাথে কম্পাউন্ড সেন্টেন্স যুক্ত করে ইউজ করা যায়। তো এটা একটু এক্সপার্ট ইউজারদের জন্য। তো এই হলো সেন্টেন্স টাইপস। এখন সিম্পল আর কম্পাউন্ড আপনারা সবাই ডেইলি লাইফে প্রচুর ইউজ করেন, সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সটাও ইউজ করা হয়, অলদো হাউএভার দিয়ে আপনারা কথা বলার সময় বলেন, কিন্তু একটু সচেতনভাবে বললেই হবে। আপনারা এমন না যে নতুন করে শিখতে হবে, আপনারা এগুলা জানেন, জাস্ট একটু এই স্ট্রাকচারগুলো পড়লেন, এক্সাম্পলগুলো পড়লেন, তাহলে আপনারা কথা বলার সময় নিজেরাই কেয়ারফুল থাকবেন যে কখন কিভাবে কোনটা ইউজ করতেছে, বা রাইটিং এর সময় কেয়ারফুল থাকবেন। তারপর এখন আজকে ভয়েস দেখাই। ভয়েস অ্যাক্টিভ প্যাসিভ ২ ধরনের হয়, সেটা আমরা জানি। অ্যাক্টিভ মানে হলো নরমালি ইন জেনারেল আমরা যেসব কথা বলি, আর প্যাসিভ হলো ওটাকে জাস্ট উল্টায় নেয়া। উল্টায় নেয়া কিভাবে? যে ধরেন সাবজেক্ট, তার সাথে ভার্ব, তারপর অবজেক্ট, এটা হলো নরমালি অ্যাক্টিভ ভয়েস ইন জেনারেল আমরা যেভাবে কথা বলি। যেমন দ্য টিচার এক্সপ্লেইন দ্য লেসন, টিচার কি করলো, লেসনটাকে এক্সপ্লেন করে দিল, বর্ণনা করলো। শি সিংস এ বিউটিফুল সং, সে একটা সুন্দর গান গাইলো। দে আর বিল্ডিং এ হাউস, তারা একটা বাড়ি বানাচ্ছে। জন উইল কমপ্লিট দ্য প্রজেক্ট। তাহলে এগুলো সব কি নর্মাল জেনারেল সেন্টেন্স, আমরা ডেইলি লাইফে ইউজ করি এই টাইপসের সেন্টেন্স। এখন এটাকে উল্টায় বললে কি হয়, উল্টায় বললেই প্যাসিভ ভয়েস হয়ে যায়। সেখানে কি হবে, সাবজেক্টটা পরে চলে আসবে আর অবজেক্টটা সামনে চলে আসবে। আর নর্মাল সেন্টেন্সে কি হয়, সাবজেক্টটা সামনে থাকে, অবজেক্টটা পরে থাকে।
অ্যাক্টিভ ভয়েসে। আর প্যাসিভ ভয়েসে কি হবে? অবজেক্টটা সামনে চলে আসবে, সাবজেক্টটা লাস্টে চলে যাবে এবং বাই ইউজ করতে হবে। কিভাবে? এই যে দ্য লেসন ওয়াজ এক্সপ্লেইনড বাই দ্য টিচার। এই লেসনটি শিক্ষকের মাধ্যমে বর্ণনা করা হয়েছিল। তাহলে এখন এই জিনিসটা কি টিচারের সাথে এক্সপ্লেইন, এটা কি পাস্ট ফর্মে ছিল? যে শিক্ষক এই লেসনটা এক্সপ্লেইন করেছিলেন। সেই জন্য এটার যে প্যাসিভ ভয়েস বানাইছি সেটাও কি পাস্ট ফর্মেই আসছে। এই লেসনটি শিক্ষকের মাধ্যমে বা শিক্ষকের দ্বারা এক্সপ্লেইন করা হয়েছিল, ওয়াজ এক্সপ্লেইনড বাই দ্য টিচার। তারপর এই যে শি সিংস এ বিউটিফুল সং, সিংস এটা কি প্রেজেন্টে আছে, এস যুক্ত আছে প্রেজেন্টে। তাহলে এটাকে কিন্তু এখন আমি যখন প্যাসিভে কনভার্ট করতে যাব প্রেজেন্টেই রাখবো। এ বিউটিফুল সং ওয়াজ সাং বাই হার। তাহলে এ বিউটিফুল সং ইজ সাং বাই হার। এখন সিং সং সাং, এই যে ভার্বের যে চেঞ্জগুলা, এইগুলা তো একটু কেয়ারফুল থাকা লাগবে। সিং সং সাং, এখন আপনি যদি ধরেন স্পিকিং এর সময় বলে ফেললেন যে এ বিউটিফুল সং ওয়াজ সিং বাই হার, তাহলে কিন্তু মানে হলো না। সে শোনা মাত্রই আপনার ভুলটা ধরে ফেলবে যে আপনি ভার্বটাকে ঠিক মতো চেঞ্জ করেন নাই। তো এই জিনিসগুলা একটু দরকার আছে উল্টায় পাল্টায় দেখার। অ্যান্ড তারপর আরেকটা যেটা বললাম যে দে আর বিল্ডিং এ হাউস, এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো এইটার প্যাসিভ যদি করতে চাই, এ হাউস ইজ বিইং, আইএনজির যখন থাকে এবং সেটাকে যখন প্যাসিভ ভয়েসে আনতে চাই আইএনজির বদলে বিইং ইউজ করতে হয়। এ হাউস ইজ বিইং বিল্ট বাই দেম। এ হাউস ইজ বিইং বিল্ট বাই দেম। এখন যখনই আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে আনতে চাই তখনই ভার্বের কি ফর্ম ইউজ করতে হবে? ভি3 পাস্ট পার্টিসিপল ফর্ম। বিল্ট বিল্ট বিল্ট, সিং স্যাং সাং, এক্সপ্লেইনড এক্সপ্লেইনড এক্সপ্লেইনড, কমপ্লিট কমপ্লিটেড কমপ্লিটেড। তো এই যে এই টাইপসের ওয়ার্ডগুলো মানে ভার্বগুলো কিভাবে পাস্ট প্রেজেন্ট পাস্ট পার্টিসিপলে চেঞ্জ হয় এই জিনিসগুলো আমরা জানি। জাস্ট একটু মনে করায় দেওয়া দরকার ছিল, মনে করায় দিচ্ছি কেয়ারফুল থাকার জন্য, ভুলগুলো যেন না হয়। এখন আমরা একটু আগে কমপ্লেক্স দেখলাম, কমপ্লেক্সে অল দো হাউএভার এগুলার কথা বলছিলাম। তো এই যে কমন কিছু ল্যাঙ্গুয়েজ যেখানে আমরা ডে টু ডে লাইফে এগুলাকে ইউজ করতে পারি, কিছু এক্সাম্পল এই যে অ্যাডিশনালি হাউএভার এগুলা নিয়ে। এক্সাম্পলগুলা কি? প্রথমে অলদো দিয়ে, অলদো একটা নেগেটিভ কথা আমরা অলরেডি বলছি, তো অলদো দিয়ে দেখি কি হয়। অলদো ইট ওয়াজ রেইনিং দে কন্টিনিউড প্লেইং ফুটবল, যদিও বৃষ্টি হচ্ছিল তারা খেলা চলমান রাখলো। শি পাস্ট দ্য টেস্ট অলদো শি ডিডেন্ট স্টাডি মাচ। এই যে এই জায়গায় দেখেন অলদো যুক্ত ক্লজটা সামনে ছিল কিন্তু এই সেন্টেন্সে অলদো যুক্ত ক্লজটা কি শেষে আছে, কিন্তু এটাতে কোনো সমস্যা নাই। তাহলে আমরা এইটাকে এইভাবেও লিখতে পারি। আপনাদের মনে হইতে পারে যে আগে পিছনে কেন, আমি এটাকে এখানে চেঞ্জ করে দিয়ে সামনে এনে দিতে পারি, কোনো সমস্যা নাই। জাস্ট কমাটা এইদিকে দিয়ে দিলাম আর শিটাকে ছোট হাতের করে দেই আর হলো চেঞ্জ করে দেই। এই যে দেখেন অলদো শি ডিডন্ট স্টাডি মাচ, যদিও সে তত বেশি পড়াশোনা করলো না, কমা তাও সে টেস্টটা পাস করে ফেললো। তো এই যে অলদোর কিছু ব্যবহার। অলদো হি ইজ ভেরি ট্যালেন্টেড শি রিমেইনস হাম্বল, সে অনেক ট্যালেন্টেড কিন্তু তবুও সে অনেক নম্র ভদ্র, হাম্বল। এখন আরেকটা ওয়ার্ড আমরা ইন জেনারেল ইউজ করি ইন স্পাইট অফ, মানে তা সত্ত্বেও। এটার বাংলাটা হলো তা সত্ত্বেও। কিভাবে? ইন স্পাইট অফ দ্য রেইন, বৃষ্টি সত্ত্বেও দে ওয়েন্ট হাইকিং, মানে পাহাড়ে উঠতে গেল। তারপরে হলো শি ফিনিশ দ্য রেস ইন স্পাইট অফ বিইং ইনজুর্ড, সে আঘাতপ্রাপ্ত হলো তা সত্ত্বেও
রেসটা সম্পন্ন করলো। ইন স্পাইট অফ হিজ হার্ড ওয়ার্ক, তার কঠোর পরিশ্রম সত্ত্বেও সে কম্পিটিশনটা জিততে পারলো না। তো ইন স্পাইট অফ এর কিছু জেনারেল ইউজ এইটা। এখন ইন স্পাইট আর ডেসপাইট ছোটবেলায় আমরা পড়তাম, এই প্যাচটা সবাই লাগাইতাম গ্রামার পরীক্ষায়, কিন্তু এখনো হয়তো অনেকের প্যাচটা থাকে। ইন স্পাইট আর ডেসপাইট কি ডিফারেন্ট কোনো মিনিং বোঝায়? না, দুইটারই সেম কাজ। জাস্ট ইন স্পাইট অফ এর জায়গায় ইন স্পাইট অফ হলো তিনটা ওয়ার্ড ইউজ করতে হয়, আর ডেসপাইটে শুধু একটা ওয়ার্ড ইউজ করতে হয়। ডেসপাইট দ্য হেভি ট্রাফিক উই অ্যারাইভড অন টাইম, মানে হেভি ট্রাফিক সত্ত্বেও আমরা যথাসময়ে পৌঁছালাম। হি রিমেইনড কাম ডেসপাইট দ্য খেয়াস অ্যারাউন্ড, তার আশেপাশে এত শোরগোল সত্ত্বেও সে চুপচাপ ছিল। তাহলে ইন স্পাইট অফ এর বদলে ডেসপাইট ইউজ করা যায়, প্যাচ লাগানো যাবে না, দুইটারই একই কাজ। হাওয়েভার, হাওয়েভার আমরা বাস্তব জীবনে প্রচুর ইউজ করি। এই যে হাওয়েভার মানে কি, অলরেডি একটা কথা বলে কথাটা ঘুরায় দেওয়া। সেটা কি? আই ওয়ান্টেড টু বাই দ্য ড্রেস, আমি ড্রেসটি কিনতে চাইলাম। হাওয়েভার ইট ওয়াজ টু এক্সপেন্সিভ, কিন্তু যদিও এটা অনেক কি ছিল, এক্সপেন্সিভ বা দামি ছিল, তাও আমি ড্রেসটি কিনতে চাইলাম। তারপর দ্য ওয়েদার ওয়াজ টেরেবল, আবহাওয়া খুবই বাজে ছিল। হাওয়েভার, তবুও আমরা কি করলাম, ডিসাইডেড টু গো আউট। তারপর হি ওয়ার্কড হার্ড ফর দ্য এক্সাম, হাওয়েভার হি ডিডন্ট স্কোর ওয়েল, সে পরীক্ষার জন্য অনেক কঠোর পরিশ্রম করলো, তবুও তার রেজাল্ট ভালো হলো না, বা সে ভালো মার্কস স্কোর তুলতে পারলো না। হি ডিডেন্ট। তো এই হাওয়েভারে কয়েকটা ইউজ এখানে দেওয়া হলো। এখন এইখানে মোটামুটি সবগুলাই তবুও, যদিও, তা সত্ত্বেও এই টাইপসের ওয়ার্ড ছিল। এখন অ্যাডিশনালি একটা পজিটিভ মেন্টালিটির ওয়ার্ড। অ্যাডিশনালি মানে কি, আপনি একটা কারো সম্পর্কে একটা কথা বলতেছেন, তার সাথে যুক্ত করে তার সম্পর্কে আরেকটা অ্যাডিশনালি ইনফরমেশন দিবেন। কিভাবে? শি ইজ অ্যান এক্সিলেন্ট রাইটার, অ্যাডিশনালি শি ইজ এ গ্রেট পাবলিক স্পিকার, সে একজন ভালো রাইটার এবং তার সাথে পাশাপাশি সে একজন ভালো পাবলিক স্পিকার, মানে কি বক্তৃতা দিতে পারে, এইটা। তাহলে এখন এই টাইপসের কিছু জেনারেল ইউজেস গেল। এখন এই ইউজেসগুলো যাওয়ার পর রাইটিংয়ের জন্য আমি যে আগেও বলছিলাম একটা ক্লাস হয়েছে, আজকের ক্লাসটা হওয়ার পরেও রাইটিংয়ের আরেকটা অংশ লাগবে, এবং আগামী সপ্তাহে যে ক্লাসটা হবে সেটা হবে স্পিকিংয়ের উপরে। সবাইকে আলাদা আলাদা একজন একজন করে অ্যাকসেপ্ট করে সবার স্পিকিং টেস্ট হবে, যে কেমন ইমপ্রুভমেন্ট বা আপনারা কেমন প্র্যাকটিস করছেন। স্পিকিংটা আবার 15 মিনিট করে সবার এক্সাম হবে। তারপর লাস্টের 2টা ক্লাস থাকবে রিভিউ, প্রত্যেকে আপনারা আগামী, সেটাও তো আবার এক সপ্তাহ পরেই। তো সেইগুলাতে আপনারা বাসায় প্র্যাকটিস না করলে তো হবে না, প্র্যাকটিস করে আমাকে জানাইতে হবে কার কোন দিকে স্পেসিফিক প্রবলেম আছে, সেইটা নিয়ে তারপর ক্লাসে আলোচনা হবে। না হলে আর কি আলোচনা করব। তো এই টাইপসের কিছু জিনিস থাকবে। এখন আমরা টাস্ক 2 কোয়েশ্চেন নিয়ে 2-3 টাইপসের কথাবার্তা বলছিলাম। আজকে টাস্ক 2 রাইটিং এর জন্য কত ধরনের কোয়েশ্চেনস আসে সবগুলাই দেখব। কেউ কি কথা বলতেছেন? আমি শুনতেছি না। কারো কোনো কথা নাই। আছে আজকে টাস্ক 2 তে কি টাইপসের কোয়েশ্চেন আছে সেগুলো আমরা দেখব। প্রথমেই আসে অপিনিয়ন কোয়েশ্চেনস, মানে আপনি এগ্রি করেন না ডিসএগ্রি করেন। তো এই কোয়েশ্চেনগুলোতে এইটুক লেজ লাগায় দেয়, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। এখন টু হোয়াট এক্সটেন্ট মানে কি, আপনি কতটুক এগ্রি করেন ডিসএগ্রি করেন। তো এই টাইপসের আনসারের সময় প্যারাগ্রাফে এটা লিখে দিতে হয়, প্যাসেজে একটা প্যারাগ্রাফে, মানে ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ যেটা, সেটাতে। এবং আমি টাস্ক 2 এ আপনাদেরকে বলছিলাম যে স্ট্রাকচারে ইন্ট্রোডাকশন একটা প্যারাগ্রাফ হয়, তারপর হয় একটা হলো মেইন বডি 1, তারপর মেইন বডি 2, তারপর হয় কি কনক্লুশন। তো ইন্ট্রোডাকশন যে প্যারাগ্রাফটা থাকে তার লাস্ট লাইনে স্পেসিফিক এই লেজের জন্য বলে দিতে হয় আই টোটালি এগ্রি অর আই টোটালি ডিসএগ্রি উইথ দ্য গিভেন স্টেটমেন্ট।
তাহলে এটা হলো আপনার প্রকাশ পেয়ে গেল টু হোয়াট এক্সটেন্ট, আপনি কতটুক সম্মত বা অসম্মত। আর যদি শুধু সিম্পলি বলে ডু ইউ এগ্রি ডিসএগ্রি, তাহলে বলবেন আই টোটালি এগ্রি অর আই ফুললি এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, আই ফুললি ডিসএগ্রি উইথ দ্য স্টেটমেন্ট। কিন্তু পার্শিয়াল উত্তর দেওয়া যাবে না যে আমি কিছুটা এগ্রি কিছুটা ডিসএগ্রি, এই টাইপসের মানে কি বলে কনফিউশন আনসার করা যাবে না। হয় টোটালি এগ্রি নয় টোটালি ডিসএগ্রি। এইটা এইটা হলো আপনাদের আগে সবার প্রথমে ক্লিয়ার থাকতে হবে। তারপর হোয়াট ইজ ইওর অপিনিয়ন, লাস্টে আবার আরেকটা লাজ লাগাই দিতে পারে এই টাইপসের কোয়েশ্চেনে যে আপনার অপিনিয়ন কি। তাহলে আপনি এগ্রি করার পর বলবেন ইন মাই অপিনিয়ন আই থিঙ্ক এইটা করা যেতে পারে বা এটা ভালো। তাহলে আমরা একটা এক্সাম্পল কোয়েশ্চেন দেখি। স্টেটমেন্টে যেরকম দিবে, some people believe that online education is more effective than traditional classroom learning. To what extent do you agree or disagree? তো এটা আমরা ইন্ট্রোডাকশনে বলছিলাম প্রথম লাইনটা কি করতে হবে, এই যে গিভেন লাইনটা এটা হুবহু কপি করে লেখা যাবে না, এটা প্যারাফ্রেজিং করতে হবে। তাহলে প্যারাফ্রেজিং কিভাবে করব, এই লাইনটা এরকম ভাবে লিখতে পারি, এই যে এটা অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে, এখানে আমরা প্যাসিভ লিখতে পারি। ইট ইজ থট বাই মেনি পিপল দ্যাট online learning is more beneficial than traditional classroom learning. এই যে আমি প্রথম সেন্টেন্সটা প্রশ্নে যা আছে তাই লিখছি, জাস্ট আমার মতন করে চেঞ্জ করে লিখছি, যেন টিচার বলতে না পারে যে আমি হুবহু কপি লিখছি। তো এই লাইনটা লেখার পর টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, আই টোটালি এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট। তারপর এখন এগ্রি যে করেন, এগ্রির জন্য দুইটা কারণ দিতে হবে, সেই কারণটাও কি ইন্ট্রো প্যারাগ্রাফে লিখতে হয় বলছিলাম। তারপর সেই দুইটা কারণকে একটা মেইন বডি ওয়ান প্যারাগ্রাফে একটা কারণ নিয়ে ডিসকাস করবেন, সেকেন্ড আরেকটা রিজনকে আরেকটা মেইন বডিতে ডিসকাস করবেন, আর ফাইনালি আবার আপনি কনক্লুশন দিবেন। তো দুইটা কারণ কি হইতে পারে, অনলাইন এডুকেশন টেক্স লেস ফিজিক্যাল এফ বলতে পারেন ইফোর্ট, হ্যাঁ অনলাইন এডুকেশন টেক্স লেস ফিজিক্যাল ইফোর্ট কম্পেয়ার টু ট্র্যাডিশনাল টিচিং। এটা হলো একটা বিষয়। যেমন ধরেন এই যে আমি পড়াচ্ছি অনলাইনে, ফিজিক্যালি ক্লাস নিতে আসলে আমাকে জ্যাম ঠেলে আসতে হতো, তারপর পড়াইতে হতো, সামনে হয়তো দাঁড়ায় বা বসে বসে পড়াইতে হতো, কিন্তু এখানে আমি অনলাইনে বসে বসে আর আমি নিজের বাসায় বসে বসে পড়াইতে পারতেছি। তো এটা হলো একটা রিজন। আরেকটা রিজন হলো বলতে পারেন অ্যান্ড দিয়ে আরেকটা রিজন, যে অনলাইন এডুকেশন ইজ লেস এক্সপেন্সিভ দেন ট্র্যাডিশনাল টিচিং সোর্সেস। তো এই যে দুইটা কারণ দিলেন, একটা হলো এখানে কম ফিজিক্যাল পরিশ্রম লাগে, এফোর্ট লাগে, আরেকটা হলো এটা লেস এক্সপেন্সিভ। এখন দুইটা কারণ, প্রথম কারণটা নিয়ে মেইন বডিতে আপনি এক্সটেন্ড করবেন আপনার আনসার, দ্বিতীয় কারণটা নিয়ে মেইন বডিতে আরেকটা এক্সটেন্ড করবেন আনসার, তারপর ফাইনালি আপনার কনক্লুশন প্যারাগ্রাফে গিয়ে লিখবেন in conclusion, I think the lower expense and the chance of physical affordability অথবা ফিজিক্যাল কি বলা যায় এটাকে, ফিজিক্যাল না দিয়ে ধরেন যে হ্যাঁ দ্য লোয়ার এক্সপেন্স and easier methods easier methods are the reasons why I agree with the given statement, and in my opinion I think we should create more chances of online education ইন দিস এরা। তো আপনি আপনার অপিনিয়ন দিলেন, আপনি কেন এগ্রি করেন তার দুইটা কারণ দিলেন, সেই কারণগুলা মাঝখানের দুইটা মেইন বডি প্যারাগ্রাফ 1-2 এক্সপ্লেইন করলেন, এবং সেই এক্সপ্লেইনগুলা কিভাবে হয় সেইটাও হয়তো আমরা একটা দেখাবো। আগে টাইপস অফ কোয়েশ্চেনগুলো একটু দেখি।
তাহলে একটা কোয়েশ্চেন হইতে পারে এই যে এগ্রি ডিসএগ্রি নিয়ে। তারপর আরেকটা কোয়েশ্চেন হতে পারে ডিসকাশন কোয়েশ্চেনস। এটা কি? এটা হলো আপনাকে ২ টা সাইড দেয়। মানে ওরাই স্টেটমেন্ট দিয়ে দিবে। স্টেটমেন্টে ২ ধরনের ২ টা সেন্টেন্স দিবে এবং ২ টা সেন্টেন্স কি আপনার একটা স্টেটমেন্টকে মেইন বডি প্যারাগ্রাফ 1 এ ডিটেইলসে আলোচনা করবেন। আদার যে সেকেন্ড স্টেটমেন্ট দিবে সেই আর্গুমেন্টটাকেও মেইন বডি 2 তে আলোচনা করবেন। আর ফাইনালি ২ টার মধ্যে কোনটা আপনার বেশি যৌক্তিক মনে হয় সেটা একটা অপিনিয়ন দিবেন। তাহলে এটার একটা এক্সাম্পল কোয়েশ্চেন কি? Some people think that governments should invest in public transportation, while others believe that more money should be spent on road infrastructure. Discuss both views মানে কি দুইটা ভিউ নিয়েই ডিসকাস করতে হবে এবং গিভ ইউর অপিনিয়ন। তা আপনি কি লিখবেন? আপনি তাহলে এই যে এখানে যে গিভেন স্টেটমেন্টটা এটাকে আগে নিজের মতন সাজায় লিখতে হবে। তাহলে এটা বলতে পারেন investing more in public transportation is thought beneficial by many individuals, while many opine মানে হলো মত দেওয়া, opine that more investment is necessary on road infrastructure. তাহলে এই যে এইভাবে কিছু ওয়ার্ড চেঞ্জ করে একটু সাবজেক্ট অবজেক্টকে চেঞ্জ করে তার কিছু সিনোনিম ইউজ করে প্যারাফ্রেজিং কিন্তু করা যায়। প্যারাফ্রেজিং এর কয়েকটা টেকনিক শিখাবো ধীরে ধীরে। আগে আজকে কোয়েশ্চেন টাইপস গুলা শেষ করি। তাহলে এখন আপনার ২ টা ভিউ কি ডিসকাস করতে হবে ২ টা সেপারেট প্যারাগ্রাফে এবং ফাইনালি আপনার ওপিনিয়ন দিতে হবে। তাহলে এখন আপনি এই ২ টার মধ্যে যেকোনো একটা স্টেটমেন্টকে ধরতে হবে। তাহলে আপনার ওপিনিয়ন আপনি দিতে পারেন, "ইন মাই ওপিনিয়ন, আই থিংক more invest should be generated in পাবলিক ট্রান্সপোর্টেশন। পাবলিক ট্রান্সপোর্টেশন আরো বেশি ইনভেস্টমেন্ট দরকার। তাহলে আমাদের ট্রাফিক জ্যামগুলা কমবে।" এবং আরেকটা বিষয় হলো ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো এই যে ২ টা ভিউ যখন আপনি স্পেশাল প্যারাগ্রাফগুলোতে আ একটা ভিউকে মেইন বডি 1 এ আরেকটা ভিউকে মেইন বডি 2 তে ডিসকাস করতেছেন, তখন তার পাশাপাশি কিন্তু তার কিছু এক্সাম্পল রিজনস দিতে হবে। সেটা কিরকম হতে পারে? এই যে আমি এটা দেখাই। ১ম এ তো আপনি ইন্ট্রো লিখলেন প্যারাগ্রাফ। তারপরে মেইন বডি 1 এ আপনি কি লিখবেন? 1 এ আপনি এই যে ১ম এই সেন্টেন্সটাকে নিয়ে ডিসকাস করবেন। এই সেন্টেন্সটাকে ডিসকাস করবেন। তাহলে এটার জন্য কিছু লজিক দিতে হবে। লজিক মানে কি? কিছু এক্সাম্পল, তারপর সেই এক্সাম্পলের উপর বেস করে কি এটারে এক্সপ্লেইন করতে হবে। তারপর সেটার কিছু রিজনস দিতে হবে। এখন এই যে এই লাইনটা যে আমি মেইন বডি 1 এ ডিসকাস করব, এটার জন্য কি এক্সাম্পল হতে পারে? আপনি বলতে পারেন যে পাবলিক ট্রান্সপোর্টেশনে কেন ইনভেস্টমেন্ট দরকার? কারণ প্রচুর ট্রাফিক জ্যাম, প্রাইভেট কার্সের সংখ্যা দিন দিন বাড়তেছে। ফর এক্সাম্পল, ইন ঢাকা there are so many private cars and micro cars in our roads. During office hours, these vehicles are clogged up and we suffer from huge traffic. তাই না? তাহলে এই যে আপনি একটা এক্সাম্পল দিলেন, একটা কারণ বললেন। এখন এই কারণের উপরে এক্সপ্লেইন করবেন। তো এক্সপ্লেইনে কি লিখতে হবে? ফর দিস ট্রাফিক জ্যাম উই সাফার ফ্রম ভেরিয়াস প্রবলেমস লাইক কি বলা যায়, patients cannot reach hospitals in time, our office hours are delayed, our economy cannot progress quickly. তো এই ধরনের রিজনস দিবেন, এক্সাম্পল দিবেন, সেগুলাকে এক্সপ্লেইন করবেন। তাহলে যখন আপনার এই যে ৫ থেকে ৬ টা সেন্টেন্স হয়ে যাবে, তার মানে মেইন বডি 1 কমপ্লিট। এই জিনিসগুলা প্রিভিয়াস ক্লাসেও কথা বলছিলাম। ক্লাসটা আপনারা যারা এখনো ইউটিউব থেকে দেখেন নাই দেখবেন। না দেখলে তো আপনাদের কোনো বেনিফিট হবে না। তবে মেইন বডি 2 তে কোন স্টেটমেন্ট নিয়ে কথা বলবেন? এই যে সেকেন্ড স্টেটমেন্টটা নিয়ে।
সেকেন্ড স্টেটমেন্টে আপনার কি? সেকেন্ড স্টেটমেন্টে এই যে এইটা নিয়ে কথা বলবেন। এইটার জন্য তাহলে কি দিবেন? কিছু এক্সাম্পল দিবেন। এখন এক্সাম্পল দিতে গিয়ে এটার পক্ষে আবার কথা বলা যাবে না। কারণ আপনার অপিনিয়ন দিছেন আপনি কি ট্রান্সপোর্টেশনে ইনভেস্টমেন্ট দরকার। তাহলে এইখানে জাস্ট বলবেন যে রোড ইনফ্রাস্ট্রাকচার ইম্পর্টেন্ট। রোডগুলো কয়েকদিন পর পর নষ্ট হয়ে যায় এবং সেটার জন্য ট্রাফিক জ্যাম বাড়ে, তারপরে গাড়িগুলা ফুল স্পিডে চলাচল করতে পারে না। এক্সাম্পল বাংলাদেশেরই দিতে পারেন। ইন বাংলাদেশ এভরি ইয়ার দ্য রোডস আর রেনোভেটেড অ্যান্ড রিডেভেলপড। মানে নতুন করে আবার ডেভেলপ করতে হয় এবং এতে কি হয়, ইকোনমিক লস আছে, দেশের বাজেট নষ্ট হচ্ছে। সব ধরনের জিনিসকে ইমপ্রুভ করতে পারেন। তাহলে এইটার ক্ষেত্রেও কিছু আপনি রিজন দিলেন। তারপর কনক্লুশন প্যারাগ্রাফে গিয়ে ইন কনক্লুশন আই থিঙ্ক more investment should be generated in public transportation because most of the people in our country use public transportation and it can accelerate the government earnings. তো এই ধরনের কিছু রিজন দিয়ে আপনি ফাইনালি কনক্লুশন করবেন। তো এই যে এই লেখার যে স্ট্রাকচারগুলা বা টাইপসগুলা, এইগুলা কিন্তু অলরেডি আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। লিঙ্কগুলাতে প্রত্যেকটা টাইপসের জন্য স্যাম্পল কিছু আনসার দেয়া আছে। ওগুলা যদি না পড়েন তাহলে কিন্তু আমি যে লিখে দিচ্ছি কোনো লাভ হবে না, মাথায় কিছুই ঢুকবে না। লিঙ্কগুলো অলরেডি গ্রুপে দেয়া আছে। তো প্রতিটা টাস্ক 2 তে প্রতিটাই কিন্তু এরকম 4টা প্যারাগ্রাফে আনসার করা লাগে। ইন্ট্রো প্যারাগ্রাফ একটা, মেইন বডি 1, মেইন বডি 2, তারপর কনক্লুশন। প্রত্যেকটা টাইপসের কোয়েশ্চেন্স। এখন দেখেন প্রবলেম এবং সলিউশন কোয়েশ্চেন্স আসতে পারে। সেটাতে কি? সেটাতেও আপনার কোয়েশ্চেনে আপনাকে বলবে যে এই হলো কিছু সমস্যা আছে। আচ্ছা এই লিঙ্কটা এখন শেষ হবে, আরেকটা লিঙ্ক দিচ্ছি, একটু জয়েন করেন। 1 মিনিট আছে।